To invite guests and to greet them. Welcome to Rangotsav 2025. শ্রী সমিত ঘোষকে বরণের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠানে এগিয়ে নিয়ে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আজকে আমাদের সেমিনারের শুভ সূচনাটাকে আরো রঙ্গোৎসবের তৃতীয় দিন, আরো 4 দিন আছে। আজকে তৃতীয় দিনের অনুষ্ঠান শুরু হচ্ছে। এই শুভ মুহূর্তে আমরা সকলের সাথে ত্রিপুরারি শর্মার প্রতিকৃতিতে আমরা পুষ্পার্ঘ্য দিয়ে আমাদের অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাব। তারপর ফেলিসিটেশন ফলোড বাই সেমিনার। আজকের দিনটা শুভ সূচনা হল। বরণ করে নেব ডক্টর অপূর্ব দেকে। বরণ করার জন্য ডেকে নেব ফেস্টিভ্যাল কমিটির ভাইস চেয়ারম্যান শ্রী দেবব্রত ঘোষকে। মঞ্চে শ্রী দেবব্রত ঘোষ আমাদের ভাইস চেয়ারম্যানকে আমরা ডেকে নেব। চেয়ারম্যানকে করতালির মাধ্যমে এই সুন্দর মুহূর্তটাকে আমরা মনে রাখার চেষ্টা করব। দাদু একটু এদিকে। করতালির মাধ্যমে আর গিরিধারণ ফর দ্য ফেলিসিটেশন ভাইস চেয়ারম্যান শ্রী অমিত বিকাশ দে for the felicitation of Sri R. Giridharan. রঙ্গসেনাকে মনে রাখার জন্য তাকে এই জিনিসগুলো দেয়া, এগুলো রঙ্গসেনার স্মৃতি। রঙ্গসেনা থেকে যাবে সব সময়। তারপর আমরা এগিয়ে যাব, শ্রী সমিত ঘোষকে ফেলিসিটেশন করব। আমরা ডেকে নেব অপরাজিতা সাহা ফেস্টিভ্যাল কমিটি মেম্বারকে সম্বর্ধনা দেওয়ার জন্য। একটু জোরে হাততালি। রঙ্গসেনা চিহ্ন থেকে যাবে সারাক্ষণ, সারা জীবন তার সাথে। Now we are done with our felicitation program. We'll be
Moving towards the seminar of the eve, handing over the microphone to the moderator of this evening, Shri Shomit Ghosh. ধন্যবাদ রঙ্গসেনাকে এবং যিনি সঞ্চালনা করছিলেন তাকেও। আমরা মূলত আজকে যে বিষয়টা নিয়ে যে কারণে আমরা আজ একত্রিত হয়েছি, আপনারা সকলেই জানেন যে জাতীয় নাট্য উৎসব আজকে উৎসবের দিন, এমনিতেও উৎসবের দিন। today is Saraswati Puja, so there are people are celebrating Saraswati Puja together. তো আজকের তারিখে হয়তো সেই কারণে আমাদের এখানে যে কজন এসেছেন তাদের সঙ্গে আমরা থিয়েটার নিয়ে তো কথা বলবোই, যেটা আমাদের মূল বিষয় যে আমাদের থিয়েটার, আমাদের সময়ে আমরা কি ভাবছি, সেই সময় দাঁড়িয়ে সেটা নিয়ে আমাদের কথা। অপূর্বদা রয়েছেন, অপূর্বদা এবং আর গিরিধরনজি রয়েছেন, হি ইজ ফ্রম সাউথ, আই থিঙ্ক তামিলনাড়ু, চেন্নাই, সো কমপ্লিটলি ডিফারেন্ট পার্ট অফ আওয়ার কান্ট্রি। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা সবাই জানে, খুবই চর্চিত একটা বিষয় এবং মুক্ত মঞ্চে আলোচনা হচ্ছে, ফলে স্বাভাবিকভাবেই আমরা এক্সপেক্ট করতে পারি যে অনেকে পথ চলতে সাধারণ মানুষ বিকেলবেলা, আজকে ছুটির দিন, একটু চা খেতে খেতে এসেও গল্প করতে করতে আমাদের আলোচনা শুনতে পারেন। আমরা চেষ্টা করব এই আলোচনাটাকে খুব একটা বোরিং না করতে। R. Giridharanji, I think he is very fluent in English, so we'll continue this conversation in English, and let us start. And let us start. If you guys have any question, if you guys have any queries about theaters, you can ask our guest speaker. But let us start. প্রথম প্রশ্নটা আমিই করি। How do you think in today's theater? What is happening in today's theater? Especially we are coming from a completely different region of the country. We are from eastern part of this country, and you are from the southern part of the country. We know that in South India there is the culture is very the heritage is very rich. The culture is very rich, including in the film also. The South's films are ruling in this country right now, as well as in the theater. So what are you thinking about today's theater, especially in the southern zone of this country? Because I think we the people from the northeast, eastern zone, we are not familiar with the southern culture, the Dravidian culture, which is completely different. What do you think about it? We want to know about it. First of all, I would like to thank the organizers for organizing this wonderful platform to exchange the ideas, views. As you rightly said, the region is different, the culture is different, but the feelings are same. So, wherever theatre is alive, that means democracy is alive. Theatre represents the best form of democracy. Theatre has always pioneered the cause of the people more than any political party in advancing the feelings of the people to the rulers. That way, our feelings unite us. So, theatre is very much alive, culturally rich, and politically very, very vibrant. In that case, I think that answers your question. Thank you. আমরা আবার ফিরবো। আপাতত আমি একটু অপূর্বদার কাছে যাই, আবার উইল কাম ব্যাক টু ইউ। অপূর্বদার কাছেও আমার একই রকম একটা প্রশ্ন থাকবে যে আজকের তারিখে দাঁড়িয়ে একজন সংস্কৃতি কর্মী হিসেবে বা একজন নাটকের মানুষ হিসেবে তিনি আজকের পশ্চিমবঙ্গের যে থিয়েটার বা আজকের বাংলার যে থিয়েটার, সেই থিয়েটারকে তিনি কিভাবে দেখছেন বা তার এই দর্শনটা আমি একটু শেয়ার করতে বলবো দর্শকদের কাছে। থ্যাংক ইউ সমী। সবার আগে রঙ্গসেনা নয়াটি এরকম একটি সেমিনার তো অনেক হয়, কিন্তু বিভিন্ন প্রদেশের সাথে বিভিন্ন স্টেটের সাথে যে রিলেশনটাকে তৈরি করা, একটা সেতু তৈরি করা, এবং আর গিরিধারন যথার্থই বলেছেন যে আমাদের কালচার হোক বা অন্য যাই কিছুই ভাবি না কেন, সেখানে ডিফারেন্ট থাকলেও একটা ফিলিংসের ক্ষেত্রে কিন্তু আমরা সেম। আর এই ক্ষেত্রেই আমার এই আলোচনা শুনতে শুনতে আমার মনে পড়ে গেল এস স্বামীনাথনের একটি কথা। তিনি রবীন্দ্রনাথ এবং তামিল লিটারেচার, এই ক্ষেত্রে উনি বলেছেন যে মানে সমস্ত প্রদেশে অল ওভার ইন্ডিয়ার থিয়েটার সম্পর্কে যে এ গুড থিয়েটার উইল ইন্ডিকেট হাউ পিপল উইল লিভ ইন দ্য ফিউচার, যে এখানে সমস্ত থিয়েটারটা এক হয়েছে। এবং তামিল সংস্কৃতির সাথে কিন্তু আমাদের সংস্কৃতির একটা মেলবন্ধন অনেক আগে ঘটে গেছে। যেমন এই নৈহাটি
শহর তো বঙ্কিমচন্দ্রের শহর। 19 শতকের একদম প্রথম দশকেই বঙ্কিমের প্রবন্ধ তামিল ভাষায় অনুবাদ হচ্ছে। পরবর্তী ক্ষেত্রে রবীন্দ্রনাথের নাটক, আমি উপন্যাস গল্প ছেড়েই দিলাম, একাধিক তামিল ভাষায় প্রকাশিত হয়েছে। সম্ভবত বিসর্জন প্রথম, তার আগে চিত্রাঙ্গদা অবলম্বনে চিত্রা বলে একটি নাটক তামিল ভাষায় অনুবাদিত হয়েছে। ডাকঘর, রক্তকরবী, শ্যামা, শ্যামা তো ভীষণ জনপ্রিয়তা লাভ করেছিল। দ্বিজেন্দ্রলাল রায়ের নূরজাহান, মেবার পতন, শাহজাহান তামিল ভাষায় অনুদিত হয়েছে। সেগুলো সময় থাকলে সেগুলো বলাও যেত। আমি খালি বলতে চাইছি যে সংস্কৃতির একটা জায়গায় যেন মেলবন্ধন ঘটে। আমরা দেখেছি যে এর পরবর্তী ক্ষেত্রে গণনাট্যের সেরা যে ফসল নবান্ন, পঙ্গল নাম দিয়ে তামিল ভাষায় সেটা অনুদিত হয়েছে। তরুণরা, যিনি ধনঞ্জয় বৈরাগী হিসাবে ভীষণভাবে পরিচিত ছিলেন, আমাদের দেবরাজ রায়ের পিতা, এক পেয়ালা কফি বলে তামিল ভাষায় অনুদিত হয়েছে। তামিলের যে সংস্কৃতি, মূলত যে জায়গাটা ছিল, প্রথমে ছিল নাচ, গান, অভিনয়। পরবর্তী ক্ষেত্রে তারা এই যে গিরিশ কার্নাডের কথা বললেন উনি আর গিরিধরনজি, পাশাপাশি বাদল সরকার কিন্তু এখানে ভীষণভাবে এক্সেপ্টেড হয়েছে। এতটাই এক্সেপ্টেড হয়েছে যে ওনারা বাদল সরকারকে বলতেন যে ইন্ডিয়ান থিয়েটারের পায়োনিয়ার। সলিউশন এক্স থেকে আরম্ভ করে এবং ইন্দ্রজিতের মতো নাটক ওইখানে অনুপ্রাণিত হয়েছে। সবচেয়ে মজাটা হচ্ছে যে আমাদেরকে যেটা রঙ্গসেন আমাদের সামনে করে দিয়েছে, আমি এটা বলছি এই কারণেই যে ওই সময় তো কিন্তু দেখুন, রবীন্দ্রনাথ যখন চিত্রাঙ্গদা লিখছেন, চিত্রাঙ্গদা প্রযোজনা করছেন রবীন্দ্রনাথ, আমরা প্রতিমা দেবীর নৃত্য বলে একটি প্রবন্ধ আছে যেটা বিশ্বভারতীতে বেরিয়েছিল, সেইখানে উনি বলছেন যে ওই সাউথ জোন থেকে যে নাচ, তার যে পোশাক, তার যে ভঙ্গি, সেগুলো রবীন্দ্রনাথ অনুসরণ করছেন। তো এই জায়গাটা কিন্তু তৈরি হয়েছে। বা শরৎচন্দ্রের ভীষণ জনপ্রিয় ছিল তামিল সংস্কৃতিতে, বিশেষ করে ষোড়শী নাটকটি। পরবর্তী ক্ষেত্রে 3টি উপন্যাস, চরিত্রহীন, পল্লী সমাজ, দেবদাস, যেগুলো তামিল ভাষায় অনুদিত হয়ে মঞ্চস্থ হয়েছে। এন বিশ্বনাথন আমাদের এইখানে ওই কলাক্ষেত্র যে নৃত্যনাট্য, সেইখানে শ্যামা প্রযোজনা করেছেন, চিত্রাঙ্গদা প্রযোজনা করেছেন, বিসর্জন প্রযোজনা করেছেন। যেটা আমাদের মডারেটর একটা প্রশ্ন ছুড়ে দিয়েছে, আমি সেই সূত্র ধরেই বলি যে এই সংস্কৃতির সমন্বয়টাই হচ্ছে আমাদের থিয়েটারের মূল বিষয়। থিয়েটার মানুষের কথা বলে, থিয়েটার মানুষকে কাছে করে, মানুষের যে জ্বালা যন্ত্রণাগুলো, মানুষের যে স্বপ্নভঙ্গের যন্ত্রণা, হতাশা, অনুশোচনা ইত্যাদিগুলোই এসছে। এবং আমাদের থিয়েটার জন্মলগ্ন থেকেই একটা প্রতিবাদী সুর আছে। এখন আমরা অনেক সময় শুনি যে থিয়েটার বিনোদনের মাধ্যম, থিয়েটার রাজনীতি থাকবে কেন? সারা বিশ্বে কোথাও রাজনীতির বাইরে থিয়েটার হয়, ভারতবর্ষে তো নয়। এখন সেই রাজনীতিটার, এই যে আফটার ইন্ডিপেন্ডেন্স, তামিল থিয়েটারের মধ্যেও তো দুটো পার্ট হয়ে গেছিল। একটা হচ্ছে ন্যাশনাল আর একটা পলিটিক্যাল, দুটো পার্ট একদম সরাসরি হয়ে গেছিল। এবং এক্স চিফ মিনিস্টার অফ তামিলনাড়ু এন করুণানিধি, তিনি নিজে নাটক লিখেছেন, একাধিক নাটক আছে, এবং সেই নাটকের মধ্যে তার যেমন স্বদেশ প্রেম আছে, পাশাপাশি সেইখানকার যে রাজনৈতিক অবস্থা এবং সেখানকার ওনার পলিটিক্যাল যে বিরোধী শক্তি, কংগ্রেসের সমালোচনা করা ইত্যাদি নিয়ে কিন্তু তার নাটক আছে। আমাদের যে প্রথম নাটকটি, আমি সেদিন মেঘমাল্লা দেখতে দেখতে এক ভদ্রলোক হঠাৎ বলল যে এই বিষয়টা কেন আনা হলো। সতীদাহ তো অনেক আগেই লোপ পেয়ে গেছে। 1829 সালে সতীদাহ লোপ পেয়ে গেছে, তো কম বেশি আমরা সবাই জানি। কিন্তু তারপরেও এই নাটকের প্রয়োজনটা কোথায়?
এই নাটকের প্রয়োজনটা একটাই যে এখনো কি নারী সেইভাবে মুক্ত, এখনো কি নারীর যন্ত্রণা সব সমাধান হয়েছে, এখনো কি নারীকে সমাজ ব্যবহার করে না। আমাদের থিয়েটার প্রথম যেটা মৌলিক নাটক বলা হয় সেটা হচ্ছে কুলীনকুলো সর্বস্ব। খুব বেশি দূরের নাট্যকার নয়, যেহেতু আমি এখানে বসেই কথা বলছি, রামনারায়ণ তর্করত্ন আমাদের এই গরিবাঞ্চলে থাকতেন। সেই কুলীনদের বিরুদ্ধে উনি প্রথম নাটকটা লিখলেন, মৌলিক নাটক। তার মধ্যে তো একটা প্রতিবাদ আছে, নিজে কুলীন হয়ে লিখলেন। এবং এই চুচুড়ার নরোত্তম পালের বাড়িতে যখন ওই নাটক অভিনীত হবে, আমাদের ভাটপাড়া থেকে তখনকার সময় পণ্ডিতেরা গিয়ে সেই নাটক যাতে মঞ্চস্থ না হয় তার জন্য বাধার সৃষ্টি করা হয়েছিল। 1 ঘন্টা পরে সেই নাটক শুরু হয়েছিল। ফলে থিয়েটার তার জন্ম লগ্ন থেকেই একটা প্রতিবাদী ভূমিকা পালন করে এসছে। আজকেও যদি আমরা সেই কথাগুলো মঞ্চে বলি, যে মঞ্চের আমরা অনেক কিছু আমরা সমাজে ফেস করি, অনেক সময় আমরা মঞ্চে বলতে পারি না। আর যখনই আমরা বলছি, সমস্ত সময়ের ক্ষেত্রে বিশেষ করে রাজনৈতিক নেতারা সেটাকে খুব ভালোভাবে নেয়। ফলে সেই নাট্যদলগুলোর ওপর, সেই নাটকের ওপর, সেই নাট্যকর্মীদের ওপর একটা আঘাত চলে এসছে। এখনকার সময় যেটা এসছে, যেহেতু ও প্রশ্নটা করলো, যেটা আমার মনে হয়েছে অনেক বিষয় আলোড়িত হচ্ছে। এমনকি আমাদের বাংলা সাহিত্যের সবচেয়ে অমূল্য রকমগুলো মঞ্চে আসছে, এ বিষয়ে কোনো দ্বিমত নেই। কারণ থিয়েটার বারবার আশ্রয় নিতে হয়েছে সাহিত্যের ক্ষেত্রে, সব থিয়েটারের ক্ষেত্রে। কিন্তু যে বিষয়টা ছিল যে আমাদের একটা সাবজেক্ট, একটা বিষয়, যে বিষয়টা আমাকে ধাক্কা দেবে, আমার বিষয়টাকে আমাকে সচেতন করবে, আমার চেতনায় আঘাত আনবে, তার পরিবর্তে যখন আমি দেখি যে বিষয়টা হারিয়ে যাচ্ছে, অতিরিক্ত নাচ, গান, মিউজিক, লাইভ, যেটা আমাদের অন্যান্য প্রদেশের মধ্যে এই ধরনের একটা প্রবণতা ছিল, সেই ক্ষেত্রেই থিয়েটারটা অনেক সময় মুখ তুলে পড়ে। কিন্তু তারপরেও ভালো থিয়েটার হচ্ছে না এই কথা কিন্তু জোর দিয়ে বলা যাবে না। প্রচুর থিয়েটার হচ্ছে যেগুলো আজকের সময়ে প্রতিনিধিত্ব করছে। আবার অনেক থিয়েটার আছে যে থিয়েটারগুলো এখন হয়তো চলছে, আগামী দিনে ইতিহাস কিন্তু সেই থিয়েটারকে মনে রাখবে না। রাখেও নি, অতীতের অনেক নাটক হয়েছে যেগুলো ইতিহাস মনে রাখেনি। এটুকু। হ্যালো, ধন্যবাদ। খুব বিস্তারিতভাবে একটা খুব জরুরি বিষয়ের দিকে গেছে এবং দিক নির্দেশ করেছে, যে রাজনীতি, যে today's politics, how it affects theatre. I would like to ask you that how do you think that today's politics, any kind of politics, maybe it's extreme left, leftist or right-wing politics, whatever, how do you think that today's politics is affecting the theatre, overall theatre? Is it true that today's politics affect the theatre or the theatre group? To choose a theatre, is it true that if the political parties or the ruling parties, any ruling parties, and they are giving some effect, and they are giving some pressure to the political pressure to choose that you can do this kind of theatre, you can do this kind of theatre or not? Is it true? আমি প্রায় নাটকে সব, এখন আমার শরীরের অসুস্থতার জন্য আমি সব নাটক অ্যাটেন্ড করতে পারি না। ভীষণ ভালোবাসি, আমি ছিলামও নাটকে, মাঝখানে আমি একটুখানি অফও হয়ে আছি। কিন্তু আমি ওদের এত সুন্দর এই যে অভিপ্রায়, এত সুন্দর এই যে ইন্টেনশন, মানে আমাকে এত সুন্দর করে বলে, তার জন্য আমাকে আসতেই হয়, যেন ছুটে চলে আসি। কিছু করছি না আমি, এবারে কিছুই করছি না, কিন্তু আমার আসতে ইচ্ছা করছে। এটা একটা। আরেকটা হচ্ছে সবার নাটক রোজ হচ্ছে, কিন্তু সবাই সবার নাটকে যে আসা, অংশগ্রহণ করা, এইটা আমি দেখছি না। তাহলে এত কষ্ট করে প্রত্যেকটা দলই এত কষ্ট করে, অন্তত আমার মনে হয় তাদের, হ্যাঁ তাদের শো আছে, সব কিছু আমি মানছি, কিন্তু তার মধ্যে তো গুটি কয়েক তো ফ্রি থাকে। সেই গুটি কয়েক কেন অংশগ্রহণে থাকে না? আমরা সবাই মিলে সেটাকে করলে তো সেটা একটা ভালো লাগে, সেটা না।
আমি এসে যদি দেখি যে 4 জন বসে আছে, সেটা কেন হবে? এত কষ্ট করে একটা করা জিনিস সবার আসা উচিত আমার মনে হয়। আমার মনে হয় এই প্রশ্নের উত্তর অপূর্ববাবু কিছু বলতে পারবেন। ধন্যবাদ আপনাকে। আমাদের থিয়েটারের প্রতি আপনার ভালোবাসা, আমাদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। আপনি যেটা বলেছেন সেটা আমাদেরও প্রশ্ন। আমার মনে হয় এখানে যারা আছেন তাদের প্রত্যেকের প্রশ্ন। মূলত দুটো ব্যাপার মাথায় রাখতে হবে। ভালো জিনিসের সংখ্যা সবসময় কম। থিয়েটার একটা গুড পারফরমেন্স, ফলে সেখানে লোক সংখ্যা তো কম হবেই। আমরা বলি সংখ্যালঘু কালচার। আপনার ক্লাসিক অনুষ্ঠানে, যে কোনো ক্লাসিক অনুষ্ঠানে কি খুব দর্শক হয়? হয় না। আপনি এইটাকে মুহূর্তের মধ্যে ভরিয়ে দিতে পারেন যদি এখানে কিচ্ছু না, শুধু একটা হনুমানের নাচ হয়। আমি রামযাত্রা বাদই দিলাম, শুধু হনুমানের নাচ হবে, টুকটুক করে বাজাবে, ভরে যাবে। কিন্তু মাথায় রাখতে হবে যে দর্শক যে কমছে, এর জন্য শুধুমাত্র দর্শকের ওপর দোষ চাপিয়ে লাভ নেই। এর অনেকগুলো কারণ আছে। তার প্রথম কারণ হচ্ছে যে আজকে আমাদের বিনোদনের একটা এই যন্ত্রটার মাধ্যমে এত বেশি বিনোদন পেয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে লড়াই করে আমাদের যে নাটকটা, যেটা ও খুব ভালোভাবে বলেছে যে এখন বিগ বাজেট, করোনার পরে বিগ বাজেটের থিয়েটার মুখ থুবড়ে পড়েছে। আপনি দেখবেন যে কলকাতার বড় বড় দলগুলো তেমন ভাবে নাটকের শো করতে পারছে না, মানুষ যাচ্ছে না। আমার আপনার কাছে করোনা শিখিয়েছে অনলাইন, আর কারো কারো কয়েক হাজার কয়েক লক্ষ লোকের কর্মসংস্থান। আমি আমার নিজের আত্মীয় জানি, রেমন্ডের মতন জায়গাতে সে কাজ করত, তার 10,000 টাকা কমে যায়, ছেড়ে দিতে বাধ্য হয়, এখন ব্যবসা করছে। সে থিয়েটারে দর্শক ছিল, আজকে থিয়েটার দেখতে পারে না, কারণ সারাদিন দোকানটা করে, দুপুরে মাল কিনতে যায়, রাত্রি 11টা পর্যন্ত চলে তার লড়াই। আর থিয়েটার, যারা নাটকের প্রোডাকশনটা যদি ভালো না হয়, আপনি সমস্ত কিছু ছেড়ে, এই যে আজকে আপনারা যারা এসছেন তারাই তো আমাদের কাছে সম্মানীয়, এসছেন, অথচ নাটক দেখে আপনি হতাশ হলেন। তা আপনি পরের দিনকে আসবেন না, পরের দিনকে লোককে বলবেন? আর যে কোনো ক্ষেত্রে দর্শক, যে কোনো বিষয়ে সংগঠনটা দরকার, নাট্য দলটা দরকার। আজকে রঙ্গসেনা তার একটা সংগঠন আছে বলে এই ধরনের একটা ফেস্টিভ্যাল সে নামানোর হিম্মত রাখে। খুব বেশি দিনের দল নয়। আমার স্মৃতি যদি বিশ্বাসঘাতকতা না করে, 2017 সালের দল, ভুলবো না কি দাদা? এবার করোনা পিরিয়ডটা বাদ দিন, এই বছরে এতগুলো প্রভিন্সের নাটক, তার সেমিনার 7 দিন ধরে আপনারা যে দিচ্ছেন, ফলে যদি দল থাকে, যদি সংগঠন থাকে, ব্যক্তি নয়, ধ্রুপদ বা দেবুদা বা ওই অপরাজের এরা সামনে আছে, কিন্তু আপনারা আছেন, আপনারা হচ্ছে সৈনিক। প্রতিটি দল যদি সেরকম হয় না, আপনি দেখবেন দর্শকের কিন্তু অভাব হয় না। আজকে না তবু সোশ্যাল মিডিয়া হয়েছে, আর সোশ্যাল মিডিয়া তো অনেক বিভ্রান্ত করে আমাদের। এমন অনেক নাটকের প্রচার হয় প্রতিটা মুহূর্তে, গিয়ে তারপর হতাশ হতে হয়। একটা নাটকের প্রচার হচ্ছে যে এই শোয়ে টিকিট হাউসফুল, সোশ্যাল মিডিয়ায়। দ্বিতীয় শোয়ের জন্য এখনই বুক করুন, দ্বিতীয় শো হাউসফুল পরের দিনই, তৃতীয় শোয়ের জন্য করুন। আচ্ছা, আপনার উৎসাহ হবে তো নাটকটা দেখতে? আমি নাটকটা দেখতে গেলাম যেখানে হতো 40টা সিট। আপনি ভাবুন, প্রচারটা কিন্তু বলছে না, হাউসফুল কথাটা বলছে। 40টা লোক বসতে পারে সেই নাটকে, হাউসফুল, সেটা সোশ্যাল মিডিয়া
বলছে প্রথম শো হাউসফুল, দ্বিতীয় শো অমুক তারিখে আপনারা বুক করুন, তৃতীয় শো বুক করুন। আমি গেলাম, গিয়ে দেখছি যে জায়গাটা সেদিন প্রথম গেছিলাম 40টা, আবার হাউসফুল হওয়ার মতো ভাগ্যিস 40টা সিটের ওখানে থিয়েটারটা হচ্ছে। 100টা সিটের হলেই চেয়ারগুলো কাঁপতো। ফলে দর্শকের ওপর শুধু দোষ চাপিয়ে লাভ নেই। হ্যাঁ, দর্শককে নিশ্চয়ই পরিণত হয়। সৌমিত্র বলেছেন, ব্রেক বলেছেন, সৌমিত্র গর্ব করে বলতেন যে আমার থিয়েটার দেখতে গেলে রবীন্দ্র নাটক পড়ে আসতে হবে বলেছেন। তারা সেই চ্যালেঞ্জটা নিয়ে সেইভাবে রেখেছেন। বাদল সরকার একটা পরীক্ষা নিরীক্ষা করে নিয়ে চলে গেছেন, একটা জায়গায় গেছেন, সেই নিয়ে অনেক। কিন্তু আমাদের থিয়েটার যদি ভালো হয়, দর্শক আসে। এবার দর্শক আসে মানে আপনি 900 সিট হবে তা তো নয়। আমরা তো অল্প কয়েকজন, আমরা সেই অল্প কয়েকজনই হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে বেঁধে বেঁধে থাকতে চাই। ব্রডওয়ে থিয়েটারও যেমন বড় আছে না, আবার 300 সিটেরও রাখা হচ্ছে। কেন? জানে যে ওই সবটা ভরবে না, তাহলে 300 সিট হবে, বাইরে তাদের একটা হয়। ঠিক এইভাবে মুক্ত মঞ্চ। আর যার জন্যই এখন থিয়েটার হলগুলো বলা হচ্ছে যে 300 থেকে 350 সিট হচ্ছে যথেষ্ট। আর নাটক যদি সেই পর্যায়ে যায়, আজকে তো সোশ্যাল মিডিয়া আমাদের, আমরা যখন এই যে প্রতুলদা বসে আছেন কার সামনে কি বলছি, 60, 70, 80 দশকে যখন প্রতিযোগিতা মঞ্চ হতো, দর্শক আসতো না, কে কাকে ডাকতো, মাউথ পাবলিসিটির মাধ্যমে আমরা জেনে যেতাম। আমি 21 বছর কাকিনাড়া বুকের নাট্য উৎসব করেছি, নাট্য প্রতিযোগিতা করেছি। 700, প্রতুলদা জানেন, 700 চেয়ার থাকতো তাতে। একবার টিম খুলে দিতে হয়েছিল আমাদের পূর্ণাঙ্গ নাটক টিপু সুলতান করতে গিয়ে, এবং 5:30টায় নাটক 5:30টায় শুরু করতাম। প্রথম লোকে ঢুকে গেছিল, তারপর 5:30টায় আসতো। 10 জন থাকলে 10 জনের ছুটি করে দিতাম। 4টে করে নাটক হতো, রাত্রেবেলা থাকতো সব। এখান থেকে যে তাপসদা আছেন, বিল্লদা আমাদের প্যান্ডেল করতেন। তাপসদা জেঠু, সেটাই বলছি, বিল্লদার কথা। এই বিল্লমোদক, আমি বিল্লদাই বলতাম। আমরা বিল্লদা বলতাম বলে, আর বিল্ল মোদক আর বলতাম না করতে। তা সেই প্রতিযোগিতা মঞ্চগুলো তো আজকে নষ্ট হয়ে গেছে, আমাদের নানা কারণে নষ্ট হয়েছে, সেটাই আলোচনা নয়। আমি এখনো বিশ্বাস করি আমাদের থিয়েটার, আমি সব জায়গায়, আমি কলেজ, ইউনিভার্সিটি যখনই যাই, আমি জেলার থিয়েটার নিয়ে বলি। আমাদের থিয়েটার ফিনিক্স পাখির মতো মরতে মরতে বেঁচে আছেও। করোনাকালীন প্রচুর এসে আমি বলেছিলাম আমাদের থিয়েটারটা থাকবে। ফার্স্ট আনলকে এখানে একটা অনুষ্ঠান হয়েছিল, ভরে গেছিল, মনে আছে প্রতুলদা? 60-70 দশকের আমাদের নয়াটি থানায় 100 জনের পারমিশন দিয়েছিল, 144 জন সেদিন উপস্থিত ছিল। তার মধ্যে 60-70-এর উপরে প্রায় 60%। ফলে নাটক যদি ভালো হয়, তার পিছনে যদি দল সংগঠন থাকে, যে নাটক আমার কথা বলবে, আজকে সেটা যদি বলা হয় না, তখন আপনি লোকভাবে মুখে মাপ পাবলিসিটিতে সরে যাবে। ওই এখনো তো তাই হয় যে ওই নাটকটা দেখবো, ওই নাটকটা ভালো হয়েছে, মানে সেটা অশোকনগর প্রতিবিম্ব একটা নাটক হচ্ছে নবতস্বী, মুখে মুখে ছড়িয়ে গেল। ওই যে আমাদের মহিষাসী মূর্তিনী যে বেতারে অত জনপ্রিয়, তার ভেতরে যে হেমন্ত মুখোপাধ্যায়, পঙ্কজ মল্লিক, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, এদের নিয়ে যে নানা রকম কাজ কারবার, যেগুলো আমরা জানতামই না, সেইটা যখন থিয়েটারে আসছে, অশোকনগরের একটি দল আমরা দেখছি এবং দর্শক ভরে যাচ্ছে। কেউ অবশ্য এর মধ্যে আর একটা কারণ আছে, কারণ ওইখানে একজন এমএলএ, এখন তো আমাদের একটা ভালো লাগে থিয়েটারের এমএলএ হলে এখন থিয়েটারে নেমে যাচ্ছে, এইটা আমাদের থিয়েটারের পক্ষে খুব ভালো একটা দিক। ওইখানে ওর এমএলএ, তিনি অভিনয় করছেন আমাদের বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, দুটো নাটক করছে, আবার বাঞ্চাতে করছে, আবার এখানে মমতার সুযোগ প্রতিবিম্ব করছে। তো যাই হোক, এটা আমার মত, আমি আমার সম্পূর্ণ একমত। আপনারা যদি আমার সাথে একমত হন ভালো লাগবে, আর যদি না হয় তাহলে আরো ভালো লাগবে। প্রযোজনা ভালো না হলে নাটকের সেটাই বললাম তো। আমাদের কর্ণধারের একটি প্রশ্ন রয়েছে, সেটা যদি মানে আমরা শেষের দিকে চলে এসেছি। It's not like a question like that. I just want to ask Giridharan ji, 5th February you have a performance annual.
two questions from my side. One question from the side of the audience, why they will come on 5th February to watch Anil. And my question is that, what are the story behind which intend you to create the Anil performance? Two questions. The answer to your both the questions are combined. Like it inspired me, it will also inspire you, so you should come and watch Onion. And it was in 2007, I watched the performance of Arundhati Roy in Broken Images by Girish Karnad. It was made in English first in 2007. Of course, originally it was done in Hindi. In Chennai, it was made in English. I was spellbound to watch a play which had just only one actor performing on stage. For 90 minutes or so, I was not moving at all. And once the play concluded, another 30 minutes, I could not leave the hall. In fact, the security guard has to push me out of the hall. That was the impact of Girish Karnad and Arundhati Roy on me. This, the best things that inspire us, we want to give back to our people in our language. Like Bharatiyar said, Tiranathu Nallarngal Sathirangal, Tamil Mozhiyil Peyarthal Vendum, which means that any good literature from other languages should be presented into Tamil. That is how Tamil will survive. I took it as an inspiration for theatre also. When I saw an inspiring work from Girish Karnad in English, I should give it to my Tamil audience. And so far, wherever it has been staged, it has won rave reviews. And that answers both your questions, number one. Number two, the question I was expecting from you was, though the performance was only on 5th, why should I be sitting here on 1st, 2nd, 3rd and 4th? That is how theatres inspire me. The first day's performance I saw, I made a vow that every day I'll sit through all the plays being performed here, till the last. That was such an inspiring performance, taking issue from medieval India and presenting it to the audience in such an entertaining way. It had music, it has dance, it has fantastic emotions, very, very great expressions. What more do a theatre need? And in fact, I would like to add a few more things apart from your question here. I take this opportunity. Usually, theatres represent mirrors of society, but nowadays, in the expanded social media, every issue is discussed then and there. Something happens, the next minute it is in social media. So, in earlier days, theatre brought up the issue, bringing their own interpretation. Nowadays, everything is discussed threadbare in the social media. And the third day, when a new issue comes, the old issue is forgotten. So the challenge for theatre is to think and present which issues are to be kept alive till it finds a natural and a good solution. That is the challenge of the theatre, be it any issue, whether it is future, whether it is crypto, whether it is a societal issue. Theatre should be able to address it more than what the 140 characters of X presents. Thank you. সমিতকে দাও এন্ড করুক সমিত। I have a just question for you. Yes, sir. I have heard about Dravidian atheist theatre. In old days, under a open banyan tree, there was theatre. But I have heard that in South India, there are many modern adaptations of this Dravidian atheist theatre. Please, we want some info. Can you repeat the question, please? In ancient times, we have heard that many Dravidian atheist theatre, like Periyar also wrote many theatres. That theatre was performed under an open banyan tree for all the village to see.
I have heard that many modern adaptation of this in modern days. How this is adapted in closed theatre? How this adapted in? How this is adapted in closed theatre? The theatre which is happening in open banyan trees, whole village there come to see the Periyar's philosophy, the Dravidian aestheticism. How it is adapted in modern days? Apart from Dravidian movements, many other people have raised questions, and those questions were presented in the form of street plays. Those street plays will happen anywhere means just anywhere. And later on, when technology started helping people to voice out even more, because street theatre took long, people from nearby villages will have to gather, the crowd has to settle, and then they have to start their theatre. And with the help of the technology and the evolution of theatre, people have found a place where they can assemble and they are able to hear the issues more clearly. In street theatre, we have to repeat the sentences 4 or 5 times to get to the last row of the audience. That has evolved. Till now, the banyan, under the banyan tree theatres do happen in Tamil Nadu, not only in Chennai. But the advancement of technology has helped us to present even better manner, to reach the public even closer. So, the evolution, we have to accept and move forward. Good evening, brothers and sisters. It's an honor to speak to you today on a subject that resonates deeply within the spirit of our diverse nation, that is theatre. From Chennai to Kolkata, the theatrical traditions of India encapsulate the richness of our cultures, the vibrancy of our histories, and the depth of our shared humanity. Today, I would like to explore the connections, contrasts, and the possibilities that these two great cities, Chennai and Kolkata, bring to the stage. Both Chennai and Kolkata are steeped in rich theatrical tradition. In Chennai, theatre is deeply intertwined with Tamil culture. The city's sabas have kept alive, particularly during the Margazhi season, that is from December to January. Plays and music that draw from ancient Tamil culture, epics and social themes. Theatre has evolved over centuries, embracing both traditional forms and traditional forms like Terukuttu, which is a street play, and modern genres that address contemporary issues. Kolkata, on the other hand, has long been considered the cultural capital of India. Bengali theatre has its roots in the works of the luminaries like Girish Ghosh, Rabindranath Tagore, and later Badal Sarkar. It blends classical influences with modern experimentation, offering a powerful platform for socio-political commentary. The connecting thread between these cities is an unwavering commitment to theatre as a medium for storytelling, reflection, and change. Whether it's the grandeur of Tamil mythology or introspection of Bengali realism, both cities honor theatre as an art form that mirrors society. In Chennai, stalwarts like Pammal Samantha Mudaliar, Sivaji Ganesan, R.S. Manohar, Cho Ramaswamy have left their indelible marks on Tamil theatre. Their plays combine humor, wit, and a deep understanding of cultural ethos. The late K. Balachandran has also brought a cinematic dimension to theatre, blurring the boundaries and making the stage a more inclusive space. In Kolkata, legends like Utpal Dutt and Shambhu Mitra redefined the theatrical landscape. Utpal Dutt in particular used his plays to challenge societal norms and question authority, leaving audiences both entertained and enlightened. Satyajit Ray's association with Bengali theatre, though primarily through cinema, further enriched its storytelling tradition. In fact, I would proudly say that I have been inspired by Satyajit Ray's musical contribution. So much so that I have had a couple of themes based on his works in my Tamil plays. In Chennai, our theatre marina has made notable contributions by exploring the realm of science fiction on stage. Yes, the productions challenge traditional storytelling norms, integrating futuristic themes like time travel,
and concepts that captivate audiences while pushing the boundaries of Tamil theatre. And our Tamil adaptation of Anniyan, which is going to be staged day after tomorrow, is one such effort. The practice of translating and adapting works has also added depth to the theatrical traditions of both cities. For instance, I would like to actually adapt into Tamil Badal Sarkar's The Mad Horse. Chennai and Kolkata celebrate theatre as a communal experience, but they do so in ways that reflect their unique identities. Tamil theatre often integrates music and dance, drawing from classical traditions like Bharatanatyam. The language itself, rich and poetic, adds to the allure of the performances. Bengali theatre, in contrast, leans heavily on the narrative depth and intellectual engagement. Minimalistic sets and evocative dialogues often take precedence over elaborate production, creating an intimacy that draws the audience into the story. And the Meghamala, which I have seen a couple of days back, was a standing demonstration of that. When Chennai theatres remains closely tied to the cultural norms, Kolkata stage is melting pot of influences, including the Western drama. These contrasts offer a fascinating study in how regional diversity enriches broader fabric of Indian theatre. To bridge the gap between these two vibrant traditions, we need more platforms. Interstate theatre festivals can play a pivotal role in widening the range and accessibility of theatre. By providing funding, logistical support, and promotional platforms, such initiatives ensure regional productions reach a broader audience. This not only elevates the visibility of local talent, but also encourages a more inclusive understanding of India's theatrical diversity. Another important effort is the translation of plays. Tamil and Bengali scripts can be translated into each other's languages or a common medium like English, ensuring accessibility and mutual understanding. This would allow both cities to experience the unique storytelling styles of the other. Collaborative productions can create a fusion of styles. Imagine a play that integrates the expressive gestures of Tamil theatre with the thought-provoking narratives of Bengali drama. Such projects can push the boundaries of Indian theatre, offering something truly extraordinary. Interstate theatre festivals are not just about showcasing the talent. They are about fostering unity. They encourage us to look beyond our regional identities and appreciate the universal truths that theatre conveys. Such festivals can also serve as a medium for addressing national issues, bringing together diverse voices to create a dialogue that is powerful, transcends linguistic and cultural barriers. These festivals provide a platform for emerging artists, allowing them to learn from seasoned performers and directors. They create opportunities for cross-pollination of ideas, ensuring that the Indian theatre remains dynamic, relevant in an ever-changing world. Ladies and gentlemen, I conclude thus. Theatre is more than just an art form. It's a mirror to society, a bridge between cultures and a beacon of creativity. From Chennai's vibrant sabas to Kolkata's intimate auditoriums, the stage unites us in ways that few other mediums can. As we look to the future, let us work together to celebrate and nurture this shared legacy. By embracing our similarities, respecting our differences, we can ensure Indian theatre continues to thrive, inspire and connect. Thank you. আমাদের রঙ্গ উৎসবের সেমিনার আজ এখানেই শেষ। আমরা এগিয়ে যাব আমাদের প্রেক্ষাগৃহের দিকে। সকলকে অনুরোধ করব, আমাদের সকল অতিথিদের অনুগ্রহ করে তাদেরকে বলবো তারা যেন প্রেক্ষাগৃহে তাদের আসন গ্রহণ করেন। We would continue and take forward the event. We have things aligned. The next is এবার ধর্মরাজ্য, প্রযোজনায় হায়দ্রাবাদ সূত্র, ডিরেকশন শ্রী স্বপন মণ্ডল। সকল দর্শককে অনুগ্রহ করা হচ্ছে প্রেক্ষাগৃহে গিয়ে নিজের স্থান গ্রহণ করার জন্য। আমাদের নাটকের প্রথম বেল পড়ে গেছে, খুব শীঘ্রই দ্বিতীয় এবং তৃতীয় বেল পড়ে যাবে। আমাদের নাটক আজকে তৃতীয় দিনের নাটক এবার ধর্মরাজ্য, প্রযোজনায় হায়দ্রাবাদ সূত্র, ডিরেকশন শ্রী স্বপন মণ্ডল। সকলকে অনুরোধ করা হচ্ছে নাটকটি দেখতে।
তারপরেও আমাদের অনুষ্ঠান আছে, কিন্তু এখন প্রেক্ষাগৃহে আপনারা ধীরে ধীরে প্রবেশ করবেন। ধন্যবাদ। খেলা জমে উঠেছে, খেলা জমে উঠেছে। জুয়ারি লাগলে পন্ডাকের মতন আর কিছু নেই। পন্ডা কিন্তু জুয়ারিরা তো নিকাম হয়, আর নিকামদের জিয়ে তা কি পণ ডাকবে? কি পণ ডাকবে? কি পণ ডাকবে? হ্যালো সহদে তারপর অর্জুন তারপর ভীম তারপর তারপর ধর্মপুত্র যুধিষ্ঠির নিজেকে বাঁধা রেখে জুয়া খেলছে। ধর্মপুত্র যুধিষ্ঠির আর তো কিছু নেই। অসাধারণ একটা উপস্থাপনা। আমি মঞ্চে ডেকে নেব ডক্টর অপূর্ব দে মহাশয়কে আমাদের হায়দ্রাবাদের সম্মাননা জ্ঞাপন করার জন্য। শ্রী স্বপন কুমার মণ্ডল মহাশয়কে ডক্টর অপূর্ব দে মহাশয় সম্মাননা জ্ঞাপন করবেন। সবাই একটু করতালি দিন। অসংখ্য ধন্যবাদ। দু চার কথা বলার জন্য শ্রী স্বপন মণ্ডল মহাশয়। আবার কালকের কথাই আবার পুনরাবৃত্তি করি, আপনারা রঙ্গ সেনার পাশে থাকুন, পাশে আছেন জানি, আরো বেশি বেশি করে থাকুন। সময়টা ভীষণ খারাপ, আমরা সব কাছাকাছি থাকি। সময়টাকে আপনাকে রঙ্গ সেনাকে নাটকের কাছে থাকুন, নাটক দেখান, নাটককে দেখতে উৎসাহিত করুন এবং বাড়ির ছোটদের কোনো না কোনোভাবে নাটক ক্রিয়ার সঙ্গে জড়ায় তারা তাদের একটু উদ্বুদ্ধ করবে, কারণ নাটক ছাড়া মানুষ তৈরি হওয়া খুব মুশকিল। এটাই বলি, রঙ্গসেনাকে ধন্যবাদ যে আমাদের আবার ডাকার জন্য, আর এত বড় একটা কর্মকাণ্ড তারা হাসি মুখে 7 দিন ধরে চালাচ্ছে, তার জন্য তাদের কাছে সত্যি কথা এটা কোনো আর কৃতজ্ঞতা আমাদের শেষ নেই। নমস্কার। So there are different categories and
every year we nominated certain categories to motivate them, to give them prize, and this is that annual prize distribution. So first যে কমিটিটা আছে সেটা হচ্ছে the executive committee, and the executive committee যেখানে আমি president and there are several members. তো এই বছর এক্সিকিউটিভ কমিটি থাকলেও আমাদের এই বছর একটা কমিটি খুব ভীষণভাবে এই এক্সিকিউটিভ কমিটি বা ফেস্টিভ্যাল কমিটির ওপরে গিয়ে কাজ করেছে, সেটা হচ্ছে রঙ্গসেনা ওয়ার্কিং কমিটি। এই রঙ্গসেনার ওয়ার্কিং কমিটিতে যারা যারা নমিনেশন ছিলেন তাদের পুরস্কারটা সবার আগে দেওয়া হচ্ছে, ইসি প্রাইজটাই তাদেরকে দেওয়া হচ্ছে। তো নমিনেশনস যারা যারা ছিল, those are nominated দিব্যেন্দু ভদ্র, অনুপ মণ্ডল এবং অসীমা রয়। তো এই প্রাইজটি কার কাছে যাচ্ছে? এনি গেস? The prize goes to অনুপ মণ্ডল, কারণ আপনারা মেঘমালা দিন দেখেছেন যে ওকে একটা মানে মেঘমালা একটা গ্রুপ দেওয়া হয়েছিল, 10 জন 15 জনের একটা গ্রুপ দেওয়া হয়েছিল, কিন্তু ও একা পুরো বিষয়টাকে সামলেছে এবং হাসি মুখে। তো আমি I will call up on the stage Sri R. Giridharan sir to give this prize to Anup Mondol. Thank you, Giridharan ji. কিছু বলতে চাও তুমি? বলার বিশেষ কিছু নেই, আমি এটা একদম জানতাম না যে আমি পাবো, তো এত আনন্দ হচ্ছে আমি আর বলার অবস্থায় নেই। Now the festival committee, who is the best festival committee member, এই পুরস্কারটা দেওয়ার জন্য আমি আমাদের ফেস্টিভ্যাল কমিটির চেয়ারম্যান শ্রী দেবব্রত ঘোষকে ডেকে নিচ্ছি। এটা তার চয়েস অ্যাকচুয়ালি। ডিনার এসছে, কে ধরবে? প্রাইজটা নমিনেশনে যারা যারা ছিলেন, শ্রীমতী রেবা বিশ্বাস, শ্রীমতী অপরাজিতা সাহা, আর একজন নমিনেশন আমি ভুলে, এবং শ্রীমতী অসীমা রায়। সরি, ভুল বলেছি, আমার মিস্টেক, ফোনটা নিয়ে চলে গেল না, আমার খেয়াল নেই এখানে। আমি বলে দিচ্ছি, শ্রীমতী রেবা বিশ্বাস, শ্রীমতী অসীমা রায় আর শ্রীমতী কাকলি ভৌমিক। তোমার চয়েস? অসীমা রায়। অসীমা দি খুশি হয়নি, রেবাদি আর কাকলি দি হ্যাঁ হাততালি দেয়নি, তাই ওরা হাততালি দেয়নি। যাই হোক, বাকিরা হাততালি দিয়েছে। সবার এক্সপ্লেনও করছে কেন কাপ পেয়েছে। Now the best GC member, General Committee member, and the nominations are Srimati Shima Renuka Kormokar, Mrs. Aparajita Saha, and Mr. Shubhodip Dotto. And এটা আমাদের ভোটিং এর মাধ্যমে হয়েছে। অল সেন্ট্রাল কমিটি মেম্বার্স তারা এটা ভোট দিয়েছে, এবং এই পুরস্কারটা মানে আমাকে অ্যানাউন্স করতে হবে, কিন্তু আমি পছন্দ হয়নি, যদিও মানে বাকিরা মেজরিটিতে ভোটে জিতেছে, তা আমাকে অ্যানাউন্স করতে হবে। শুভদীপ দত্ত, ডাকো, একবার ডাকো। আমি চাইবো আমাদের মানে শ্রীমতী ভাইস প্রেসিডেন্ট মানে শ্রীমতী চন্দ্রা গুপ্তাকে একটু ডেকে নেব।
মানে ভাইস প্রেসিডেন্ট আসছে না বলে উনি প্রক্সি দিতে আসছেন। আমি চন্দ্রা দিকে ডেকে নেবো যুবতীদের হাতে পুরস্কারটা তুলে দেওয়ার জন্য। একটা একটা করে। নেক্সট। আচ্ছা থালাটা ঘুরিয়ে 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 কিছু বলো। ধ্রুপদাকে থ্যাংক ইউ এটা দেওয়ার জন্য। যাই হোক, নাও আমাদের যেটা হয়, বেশ কিছু গেস্ট মেম্বার আমাদের ভালোবেসে আমাদের সাথে কাজ করেন। অবশ্যই তারা অর্থের মূল্যেই আসেন, প্রথমে ফ্রিল্যান্সার হয়ে আসেন, তারপরে এমন ঘুরে মিলে যায় যে আর পয়সা কড়ি কথা তারা বলেও না আর আমরা দিও না, এটাও একটা কথা। তো তারা গেস্ট মেম্বার হয়ে যান এবং তারা রঙ্গশালাকে ভালোবাসেন। তো এই বছর আমাদের 3 জন ছিল গেস্ট মেম্বার। নমিনেশনে ছিলেন মিস্টার প্রীতম সাহা, মিসেস কাকলি হালদার, মিসেস জিতা নাথ। তো আমি এই পুরস্কারটা দেওয়ার জন্য আমাদের ট্রেজারার, এক্সিকিউটিভ কমিটি ট্রেজারার শ্রীমতী কাকলি ভৌমিককে ডেকে নিচ্ছি। পুরস্কারটার অ্যানাউন্সমেন্টটা করবেন এবং যে পেয়েছে তাকে এই পুরস্কারটা তুলে দেবেন। প্রীতম কিছু বলো। কি বলবো, আমি গেস্ট মেম্বার না, আমি মেম্বার। ও খুব ভালো থিয়েটার করে, ওর নাটক আগামীকাল রয়েছে 6টার সময়, আর 5 তারিখেও ওর একটা মনোলগ আছে কথা মীনাক্ষী রামায়ণের উপরে, বেসড অন রামায়ণ। ও একটা মনোলগ প্রেজেন্ট করবে 6 তারিখ, না 5 তারিখ, আর 4 তারিখ দ্য ব্লাডি রেড ওলিয়েন্ডার রয়েছে। আচ্ছা, এরপরে এটা যদি আমার বলতে খুব খারাপ লাগে, এটা একটা আমাদের কিন্তু প্রত্যেকটা সংগঠনের একটা থাকে, কিছু সদস্য থাকে তারা ধরি মাছ নাচুই পানি করে থাকে, মানে আসলে আসলাম, না আসলে না আসলাম, করলে করলাম, না করলে করলাম না, ঠিক আছে। তো তাদেরকে আমরা একটা নাম দিয়েছি টেম্পোরারি মেম্বার, এবং এটা আমরা একটা মানে শাস্তিমূলক ভাবেই দিয়ে থাকি যে তুই তো টেম্পোরারি, বেশি কথা বলবি না, মানে বেশি দিন আসে না এটা বলার থেকে টেম্পোরারি বলে দিচ্ছি। কিন্তু তারাও দলকে ভালোবাসে এবং তাদেরও কয়েকজন রয়েছে নমিনেশনে, যেমন সৌরভ অধিকারী, তাকে আমি 1 বছর যাবৎ দেখতে পাইনি কোনোদিনও। আছে অঞ্জন কুমার দাস, আর আছে বন্দনা ঘোষ। তো এই 3 জনের পুরস্কার দেওয়ার জন্য আমি আমাদের ফেস্টিভ্যাল কমিটির ট্রেজারার শ্রীমতী দেবা বিশ্বাস মহাশয়কে ডেকে নিচ্ছি, এই পুরস্কারটা তার হাতে তুলে দেবেন। The award goes to অঞ্জন কুমার দাস। আমরা সামনে জায়গা পাইনি, মানে তাড়াহুড়ো হচ্ছিল পরের নাটকটার জন্য। আমরা সুদ্রাক হায়দ্রাবাদ ছোট্ট আমাদের উপহার ধ্রুপদকে, আর একটা ছোট্ট উপহার দেবব্রত বাবুকে। কোথায় গেলেন? অঞ্জন পেয়েছে। আচ্ছা ওটা ঠিক করে ধরো। অঞ্জন কালকে মানে আক্ষেপ করছিল যে আমাদের এবছর একটা ব্যাচ দেওয়া হয়েছে, এটা 8 বছরের পর আমাদের হয়েছে এরকম একটা কিছু। তো অঞ্জন বলছিল আমার নেই কেন,
আমি ভাবছি পার্মানেন্ট ছবি। না এটাও তো ঠিক যে একটা জায়গায় উঠতে গেলে তারও তো কিছু সময় লাগে, চট করে তো একবারে ওঠা যায় না, একটা একটা করে ধাপ পেরিয়ে উঠতে হয়। তো জীবনের অনেকটা সময় পেরিয়ে এসেছি। একটা সময় খুবই ইচ্ছা ছিল, কিন্তু সাংসারিক বা পারিপার্শ্বিক চাপের করতে পারিনি। কিন্তু এখন সেই সময়টা আমি পাচ্ছি, একটু চেষ্টা করছি উপরের দিকে ওঠার। রঙ্গসেনা আমাকে জায়গা দিয়েছে, সেই জন্য রঙ্গসেনার কাছে আমি কৃতজ্ঞ। আমি আরেকটু উপরে উঠতে চাই, যদি সবার আশীর্বাদ পাই। আচ্ছা, আমার পরবর্তী নাটক আছে 7 তারিখে, দেবী হলো দেবী, দেবী হলেও দেবী হলেও দেবী। টেম্পোরারি মেম্বার। আমি তো সবাইকে একটু হাসাতে ভালোবাসি, সবাই হাসলেন, এটাতে আমি খুব খুশি হয়েছি। আচ্ছা, ওটাতে আমার চরিত্র হচ্ছে গিয়ে কার্তিকের চরিত্রে আমি অভিনয় করি। থ্যাংক ইউ অঞ্জনকে। আর আমাদের ছোটদের রঙ্গসেনার একটা প্রাইজ রয়েছে। ছোটদের রঙ্গসেনার মধ্যে নমিনেশনে ছিল রীতিশা, দেবস্তব এবং অব্রদীপ। এই পুরস্কারটা দেওয়ার জন্য আমি আমাদের ছোটদের রঙ্গসেনার যে প্রশিক্ষক শ্রী দীপ ভৌমিককে ডেকে নিচ্ছি এবং ও সেই পুরস্কারটার নাম ঘোষণা করবে এবং পুরস্কার দেবে। এটা পেয়েছে অভ্রদীপ রয়। আমরা ওর দিদিকে ডেকে নিচ্ছি, ও নেই, ও একদমই ছোট্ট বাচ্চা, কিন্তু ও এখন থেকে ওর মায়ের সাথে খুবই সাহায্য করে। তো সেইখানেই ও আটকে রয়েছে, ও আসতে চেয়ে ওই আসতে পারি না, তুই চলে আয় বলতে থাকে তখন। আর ও দিদি তার জায়গায় সেজে গুজে ঘুরে বেড়াচ্ছে। তো অভ্রর পুরস্কার রিসিভ করছে অভ্রর দিদি সুদীপ্তা রায়। ছবি উঠবে না, ছবি উঠবে না। অভ্রর হয়ে যদি ও কিছু বলে। আমি ওকে নিয়ে আসতে পারিনি, কারণ ও হচ্ছে মায়ের দোকানে ফুচকা দিচ্ছিল, এক কথায় বলি ফুচকার মায়ের দোকান হচ্ছে, আর ও ওখানে হেল্পার হচ্ছে। অ্যাকচুয়ালি মা আমাকে দোকানে নিয়ে যায় না, আর ও আমার নামে উল্টো পাল্টা বলেছে। সুদীপ্তার থেকেই আমরা অভ্রকে বলেছি যে ওকেও নিয়ে আয় আমাদের দলে, নিয়ে নে নিয়ে নে। কে দেবে তুলে, কে দেবে? আমি তুলে দেবো। আচ্ছা, অভ্রদীপ আমাদের অবাক জলপানে, আপনাদের হয়তো মনে থাকবে হরে কৃষ্ণ বলে একটা রোল ও ওখানে পারফর্ম করে। এইটুকুনি ছিল আজকের আমাদের বার্ষিক অনুষ্ঠান। আচ্ছা, আমি এখানে বলে রাখি, অনেকেই হয়তো ভাবছে, আমাদের মেম্বাররাই ভাবছে যে আমাদের সারা বছর ধরে নানা রকম প্রতিযোগিতা হয়, বিশেষ করে নাটকে, বৈঠকি, আড্ডায় প্রতিযোগিতাগুলো হয়। তো আমরা এই পুরস্কারটা এতদিন পর্যন্ত, মানে সপ্তম রঙ্গ উৎসব পর্যন্ত সেই পুরস্কারগুলো আমরা রঙ্গ উৎসবে দিতাম। কিন্তু যেহেতু মানে আমাদের শিডিউলগুলো খুব বেশি হয়ে যাচ্ছে, হেক্টিক হয়ে যাচ্ছে, তোমরা সেই পুরস্কারগুলো পাবে, কিন্তু সেটা পাবে দলের জন্মদিনের দিন। এবার থেকে প্রতি বছর জন্মদিনেই সেই পুরস্কারগুলো দেওয়া হবে। মেম্বার্স অ্যাওয়ার্ডগুলো অবশ্যই রঙ্গ উৎসবে দেওয়া হবে। আপনারা ভেতরে দেখবেন আজকে আমাদের দ্বিতীয় দর্শনের নাটক, নৈহাটি বঙ্কিম স্মৃতি সংঘের নাটক সমর সর্দার নিবাস ক্যানিং বাড়িয়াছ। আপনারা ভেতরে প্রবেশ করুন, আপনাদের মোবাইল ফোনগুলো সাইলেন্ট করে নেবেন আর এনজয় করুন। আগামীকাল আমাদের ঠিক 5টায় সেমিনার রয়েছে, 6টায় রয়েছে দ্য ব্লাডি রেড ওরিয়েন্টার, রবি ঠাকুরের রক্তকরবীর একটি বিনির্মাণ, নির্দেশনা দীপ ভৌমিক, এবং দ্বিতীয় দর্শনে থাকছে ওড়িশা থেকে আসা মিরর থিয়েটার জাতসুগাডুর উড়িষ্যার নাটক, উড়িয়া বা সম্বলপুরি উড়িয়া ভাষার নাটক লাল পিয়ান। আপনারা এনজয় করুন। রঙ্গোৎসব কেমন লাগছে অতি অবশ্যই আমাদের জানাবেন। নাটক ভেতরে সমর সর্দার নিবাস ক্যানিং বাড়িয়াছ। নস্কর যুগ যুগ জিও।
সমর সর্দার নিপাত যা কি আছে ওই দেখুন সমর সর্দার নিপাত যা কি বলে কি হচ্ছে এখানে? দেখো হ্যাঁ লিখেছে তো, কাজ নেই কোনো, নিজে কাজে যাও। এই তোমার কাজ নেই, যাও যাও নিজে কাজে যাও। ওই কাজ নেই কোনো, যা চুপ চল। খুব ভালো একটা উপস্থাপনা দেখলাম। আমি ডেকে নেব আমাদেরই রঙ্গসেনার সাধারণ সমিতির সদস্যা মিতা ধরকে একটু সম্মাননা জ্ঞাপন করার জন্য। আপনারা একটু পরিচয় পর্বটা একটু সেরে নেবেন। অশোক চৌধুরী, সুজিত বসু, বলুতুল ভট্টাচার্য, সৌমক বিশ্বাস, তপন দেবনাথ, মানিক গোস্বামী, বিমল দে, সুবীর ভট্টাচার্য, কাজল ভট্টাচার্য, সৌমেন বিশ্বাস। খুব দেবাশিস সেন, আর আমাদের আলোর দায়িত্বে ছিলেন অজয় চক্রবর্তী। একটু মঞ্চে চলে আসবে। অসংখ্য ধন্যবাদ। কাজল ভট্টাচার্য মহাশয়কে সম্মাননা জ্ঞাপন করছে মিতা ধর। একটু করতালির মাধ্যমে করবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমাদের এরপরে নৈহাটি বঙ্কিমকে স্মৃতিসংঘকে থাকতে বললাম, তার কারণ ওরাও জানতে পারবে। রঙ্গনাট্য সম্মান প্রদানের একটা অনুষ্ঠান রয়েছে। 20 সাল থেকে এই সম্মাননা পর্বটা শুরু হয়। আমরা আমাদের বেশ কিছু কাছের মানুষদের একটু ভালোবাসা প্রদান করি। 2021 থেকে পার করে আমরা 2025 এসে পৌঁছেছি। এবছরে আমাদের পালা আমাদের প্রিয় আলোক শিল্পীকে আমরা সম্মাননা প্রদান করব রঙ্গনাট্য সম্মান 2025 প্রদানের মাধ্যমে। এখন এই প্রিয় আলোক শিল্পীকে, এই প্রিয় আলোক শিল্পী শুধুমাত্র কোথাও সেরকম ভাবে তার নাম কিছু থাকে না, কিন্তু তার নামটা লেখা থাকে আমাদের অন্তরে, আমাদের। এবং ঐক্যতারে যখন আমরা আসি, এবং এটা শুধু রঙ্গসেনা বলে নয়, আমার মনে হয় রঙ্গসেনার যে কোনো দল যখনই নাটক করতে আসে, তারা যে পজিটিভ ভাইবটা যে মানুষটার কাছ থেকে পায়, এবং এই শুধুমাত্র যে তিনি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান এটার জন্য নয়, এই যে ইন্সপিরেশন। এবং আমাদের মতো একটা ছোট দলের কাছে এরকম একজন অভিভাবক পাওয়া, যিনি প্রতি মুহূর্তে, আমার এখনো মনে আছে যখন আমরা আমাদের একটা ডাক আসে দিল্লি কালীবাড়ি থেকে যে তোমরা এখানে পারফর্ম করবে, এরকম দল যেতে হচ্ছে না, তো আমরা নিজেরা একটা নাটক সিলেক্ট করি। তো আমি ওনার কাছে এসে বললাম যে আমরা এমনি গল্প চা খেতে খেতে যেমন হয় ওই কথানের বাইরে, উনি আমার বললেন যে তুমি যখন একবার যাচ্ছ, ইউ ডু ইউর বেস্ট প্রোডাকশন। এবং তার সাজেশনেই আমরা শ্রীচরণ কমলেশ্বর নিয়ে গেছিলাম। এবং আমার সাথে নৈহাটি বঙ্কিমের সেই মানুষজনরাও, আমার বন্ধুরাও সহমত হবে সেই যে আলোর জাদুকর। এবং এমনও দৃষ্টান্ত আছে যে কোনো দল হয়তো তাদের লাইট অপারেটর আনেননি, সেই মানুষটিকে বলছেন তুমি লাইটটা চালিয়ে দাও। মানুষটা জানে না নাটক কি, কিছু না, কিন্তু দিব্যি কোনো দর্শক বুঝতে পারবে না যে সেদিনকে আমরা জানতে পারি কার্টেন কলেজে তারা তাদের আলোক শিল্পী আনেননি, সেই আলোক শিল্পী তারা আলো করে দিয়েছেন, নাটককে পার করে দিয়েছেন। আমার সাথে সহমত হবে নৈহাটি বঙ্কিম স্মৃতি সংঘ। মানুষটি আর কিছু নয়, আমাদের খুব কাছের মানুষ, কাছের কাজের আলোর জাদুকর শ্রী মানস ভট্টাচার্যকে আমি সকলের সামনে একবার আসবার অনুরোধ জানাচ্ছি। একটু হাততালিটা চলুক ওই কাছের ঘর থেকে। আমাদের মানস একদম মাঝখানে যাও, আজকে তুমি তোমার উপরে আলো পড়বে।
মানুষদার কে উত্তরীয় পড়ি দেবে। গতকাল রঙ্গনাট্য শাস্ত্রীয় সম্মানে সমস্ত পাকা চুল মাথারা করেছিল, আজকে তাই কাঁচা চুলের সমস্ত আমাদের যে সদস্যরা আছে তারা এসে উত্তরীয় পড়িয়ে দেবেন আমাদের ডেপুটি ফেস্টিভ্যাল কনভেনর শ্রী দীপ ভৌমিক। মানুষদাকে উত্তরীয় পড়িয়ে দিয়ে মানুষদাকে নিশ্চয়ই ওকে বুকে জড়িয়ে ধরবে। আর এই ছবিগুলো ক্যামেরা বন্দী হোক। মানপত্র তুলে দেওয়ার জন্য আমি আমাদের বাইরে হলো যে ওয়ার্কিং কমিটি মেম্বার পাইনি, সে দুবার চোখের জলও ফেলে দিয়েছে, সেটাও আমি জানি, কিন্তু তাই জন্য তাকে ডাকছি। দিব্যেন্দু ভদ্র তুলে দেবে, কিন্তু আমি একবার একটু পড়ে দিতে চাই। দিব্যেন্দু ভদ্র, ফেস্টিভ্যাল কমিটির মেম্বার। রঙ্গনাট্য সম্মান 2025 প্রিয় নাট্য আলোকশিল্পী মাননীয় নাট্য আলোকশিল্পী শ্রী মানস ভট্টাচার্য মহাশয়ের করকলম কমলে। ওগো বন্ধু সেই ধাবমান কাল জড়ায় ধরিল মোরে ফেলি তার জাল, তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে। হে প্রিয় নাট্য আলোকশিল্পী, নৈহাটি রঙ্গসেনার পাশাপাশি রাজ্যের থিয়েটারকে আরো আলোকিত করার জন্য নৈহাটি ঐক্যতার মঞ্চকে অবলম্বন করে সমস্ত নাটক ও আলোক শৈল্পিকতার গুণে আলোকিত হয়ে জনমানসের থিয়েটারের অতীত বর্তমান ভবিষ্যৎকে সমৃদ্ধ করতে আপনার প্রয়াস শুধু প্রশংসনীয় নয়, অনুসরণযোগ্য। আপনার আজীবন যাত্রা ও নাট্য চর্চা সমগ্র বাংলার এক অনন্য দৃষ্টান্ত। আপনার এই অক্লান্ত নাট্য চর্চাকে নতমস্তকে কুর্নিশ জানায় রঙ্গসেনা পরিবার। আপনাকে সম্মাননা জ্ঞাপনে আমরা আনন্দিত, বিনীত। আপনার স্নেহধন্য নৈহাটি রঙ্গসেনা পরিবার। তারিখ 3রা ফেব্রুয়ারি 2025, নৈহাটি ঐক্যতান মঞ্চ, উত্তর 24 পরগনা। দিব্যেন্দুকে বলবো মানুষদার হাতে দিয়ে। আমরা ডেকে নেব আমাদের আর এক ছোট্ট সদস্য, যে ভবিষ্যতে রঙ্গসেনা সামলাবে, ঘোষেদের হাতে থেকে গোবিন্দের হাতে যেতে দেবে না, শ্রী সপ্তর্ষি ঘোষ। রঙ্গনাট্য সম্মানের স্মারক প্যাঁচা মানুষদার হাতে তুলে দেবে। ওটা একটু ধরো। তুলে দেবে। আপনি চলে যান। আর একটু মিষ্টিমুক্ত করতেই হয়, তো ভবিষ্যতে ধ্রুপদ ঘোষের জায়গাটা মানে অভিনয়ের জায়গাটা যে নেবে সেই প্রাপ্তি ভট্টাচার্যকে ডেকে নিচ্ছি। মিষ্টি তুলে দেবে প্রাপ্তি মানুষদার হাতে। শক্ত করে ধরবে কিন্তু। মানুষদাকেই বলবো 2-4 কথা বলতে। সকলকে নমস্কার, প্রণাম, ভালোবাসা। সত্যি এই পুচকিটাকে প্রথম দিন থেকে দেখে বলছি দুর্দান্ত অভিনয় করছে। সেদিন থেকে আমার 1 নম্বর পছন্দের অভিনয়, আর সবাই মিলে করছে, মানে অত্যন্ত আনন্দ হয়েছে, ভালো লাগবে। ওই সম্মান পেতে পেতে অনেকটাই ভালো। বলো 4টা কথা বলো। সম্মান তারাই দিতে পারে যারা সম্মান পাওয়ার যোগ্য। এটাই হচ্ছে আসল কথা। ব্যাপারটা হচ্ছে আজ একটু দর্শক বেশি থাকলে ভালো লাগবে, কিন্তু আবার ভালো একটা উপস্থাপনা দেখলাম, যার বক্তব্যটা খুব ভীষণ চড়ানো। এই রকম এই যে গণচেতনা কিন্তু প্রচন্ড প্রয়োজন। ঠিক আছে, সবাই সবাই এবং এই থিয়েটারটার জন্য এত বছর আছি, আরো বহু বছর থাকবো। বহু বছর ধরে আছি, বহু বছরে সকলের সঙ্গে থাকবো এবং সত্যি এনার্জি দেয়। এরা এই সঙ্গে থাকলে এনার্জি, সুস্থ অসুস্থ মানুষ আর্ধেক সুস্থ হয়ে যাবে থিয়েটারের সঙ্গে থাকলে, এটা একদম গ্যারান্টি।